উইথড্রল মেথড তার যে যোনিতে কোনো মেল সে যখন তার লিঙ্গটাকে প্রবেশ করায়, সেখানে যখন তার লিঙ্গ থেকে বীর্য নির্গত হয় ঠিক তার পূর্বেই লিঙ্গটাকে তার যোনি থেকে বাইরে বার করে নেওয়ার পদ্ধতি তুলিত, সেটি হলো কন্ডোম। পর্দা যেটি কি করে, পুরুষদের লিঙ্গের আকৃতি ধারণ করে এবং লিঙ্গটিকে আবৃত করে রাখে। যখন এটি পুরুষদের লিঙ্গের আকৃতি ধারণ করে এবং লিঙ্গটিকে আবৃত করে রাখে, তখন তার শরীরে, পুরুষের শরীর থেকে যে বীর্য নির্গত হচ্ছে লিঙ্গ থেকে, সেটি কোনোদিনই কোথায় আসবে না, স্ত্রীলোকের যে ভ্যাজাইনা যাকে বলা হয়, এই কি করে সেফ পিরিয়ড, অর্থাৎ এই যে গোটা সপ্তাহটা বাদ দিয়ে বাকি সময়টা, সেই সময়টা যদি নর্মালি ইন্টারকোর্সে আবদ্ধ হয় বা নর্মালি যৌন মিলন সম্পন্ন করে, তাহলে এটা 3 to 5 সেন্টিমিটার এরকম কাছাকাছি কেটে দিয়ে সেই জায়গাটাকে যদি হিট দিয়ে সিল করে দেওয়া হয়, তখন তাকে লাইগেশন বলে। পরবর্তীকালে যদি দরকার পড়ে তাহলে সেটাকে আবার জুড়ে দেওয়াও যায়। 500 টাকা নিয়ে বাড়ি যায়, তোর একটা বাচ্চা হতেই সুখী থাক। তো এরকম একটা ব্যাপার, মজা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের শুভজিৎ স্যার চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকে যে টপিকটার ব্যাপারে আমরা আলোচনা করব সেটা কিন্তু ইটস কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার টপিকস। অন্যান্য টপিকগুলোর থেকে একটু হলেও আলাদা। কেন আলাদা স্যার? তার কারণ হচ্ছে আজকে যে টপিকটা আমি আলোচনা করতে চলেছি সেটা শুধুমাত্র ক্লাস 12-এর সিলেবাসের জন্য যে গুরুত্বপূর্ণ তা না। ক্লাস 12-এর সিলেবাসের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আমাদের সোশিও ইকোনমিক যে পার্সপেক্টিভ যেটা রয়েছে, আর্থসামাজিক যে ক্ষেত্র রয়েছে, আমাদের দেশের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সাথে ডিল করার জন্যও কিন্তু এই টপিকটার ব্যাপারে প্রপার আইডিয়া থাকা প্রত্যেকটা ভারতবাসীর জন্য প্রয়োজনীয়। প্রতিটা ভারতবাসী আমাদের এই যে জিনিসটা, বায়োলজির যে এই সেকশনটা, এই ব্যাপারে প্রপার ওয়েতে অ্যাওয়ারনেস রাখার দরকার। কেন? তার কারণ এটা আমাদের ত্রুটি যে আমরা কোনো না কোনোভাবে এই যে সেক্স এডুকেশন নামক ব্যাপারটিকে আমরা কিন্তু দৌড়ে দৌড়ে ঘরে ঘরে সব জায়গায় পৌঁছে দিতে পারিনি। কোনো কারণে ভারতীয় সভ্যতা এই ব্যাপারটির থেকে একটু মানে সোসাইটির মধ্যে অন্যান্য বিষয় নিয়ে আমরা যেরকমভাবে আলোচনা করতে পারি, এই ব্যাপারটা নিয়ে পারি না। ভারতীয় সভ্যতা বা ভারতীয় সংস্কৃতি এর ঠিক পরিপন্থী নয়, কিন্তু এর ফলে বিশাল বিশাল সমস্যা আমাদের সামনে এসে খাড়া হচ্ছে। কিরম সমস্যা? সবার প্রথমে যদি আমি ভারতবর্ষের কথা বলি, এই হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া। আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ার একটা বড় সমস্যার জায়গা হচ্ছে ওভার পপুলেশন। চায়না আগে কি ছিল? সব থেকে বেশি পপুলেটেড কান্ট্রি ছিল, ইন্ডিয়া তার পরে ছিল। এখন চায়নাকে ছাপিয়ে ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে, অলরেডি এগিয়ে গেছে। তো তাতে সব থেকে বড় সমস্যা যে ওভার পপুলেশনের কারণে এত লোক, কিন্তু তার জন্য পর্যাপ্ত খাবার নেই, পর্যাপ্ত কাজ নেই এবং পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেই কারণে কি হচ্ছে, এই ওভার পপুলেটেড কান্ট্রিতে আস্তে আস্তে দুটো শ্রেণীর মানুষ তৈরি হচ্ছে। কিরকম? একদল মানুষ যারা ক্রমশ কি হচ্ছে, গরিব হচ্ছে, আরেক দল মানুষ তারা ক্রমশ বড়লোক হচ্ছে। তো এই যে ইনইকুয়ালিটিটা যেটা তৈরি হচ্ছে, এটা আজকের যুগে দাঁড়িয়ে আমার মনে হয় যে ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় সমস্যা, এবং সেই সমস্যাটার অন্যতম কারণ সেটা হচ্ছে ওভার পপুলেশন। কারণ যদি এতটা পপুলেটেড না হতো, সিম্পল ভাবো না, তোমরা ক্লাস 11-12-এ পড়ো, এরকম ছেলে মেয়ে তোমরা সবাই নিট দেওয়ার স্বপ্ন দেখো। তোমরা জানো নিট হচ্ছে একটা খুব কঠিন পরীক্ষা, লোকের জীবন লেগে যায়, জান প্রাণ এক করে সবাই পড়াশোনা করে এবং নিট দিয়ে তারপর কি পায়, তারপর মেডিকেলে একটা সিট পায়। কেন আমাদের মেডিকেলে সিটের জন্য এত পরিশ্রম করতে হয়? তার কারণ এই আমাদের ওভার পপুলেশন। এত পপুলেটেড কান্ট্রি, এবং সবাই যদি বলে আমরা ডাক্তার হব, সরকারের পক্ষে কারোরই সম্ভব না সবাইকে ডাক্তার করা, কারণ ডাক্তারির পড়াশোনা একটা প্রচণ্ড এক্সপেন্সিভ একটা স্টাডি, এবং সেখানে বেশিরভাগ ভর্তুকি সেটা সরকার বহন করে। সরকারের পক্ষে সম্ভব না সবাইকে ডাক্তারি পড়ার সুযোগ দেওয়া, সেই জন্য এই পরীক্ষাটা নেওয়া হয়, তাই তো? একই রকমভাবে যদি আমরা একটু কম পপুলেটেড কান্ট্রির কথা ভাবি, যেরকম ধরো ক্যালিফোর্নিয়ার ওই দিকে যদি চলে যাও, বা ইউরোপিয়ান কিছু কান্ট্রি যেখানে আমাদের পপুলেশন অপেক্ষাকৃত কম, সেখানে ধরো কারোর যদি ডাক্তারি পড়তে ইচ্ছা হয়, তার ন্যূনতম এলিমেন্টারি এডুকেশন, এবং তারপর গিয়ে সে যদি কলেজে অ্যাডমিশন নিতে চায়, নর্মাল যেরকম বিএসসি অনার্সে ভর্তি হতে গেলে যে কোনো সাবজেক্ট নিয়ে সেরকম কারোর সমস্যা হয় না, তেমনি এখানে ওই সব দেশেও কিন্তু মানে ডাক্তারি পড়া এমন কোনো বড় কথা না, যে কেউ পড়তে পারে, এরকম একটা ব্যাপার। মানে খুব যে প্রিমিয়াম মেধা লাগবে, বিশাল কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, সেই সব কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো তাহলে ওই জায়গাটা তোমাদের পার্সপেক্টিভ থেকে বললাম, ওভার পপুলেশন কিন্তু এখনকার দিনে আমাদের আজকের দেশে দাঁড়িয়ে একটা বিশাল বড় সমস্যা।
এই ওভার পপুলেশনের সাথে ডিল করার জন্য আমাদের কিছু না কিছু মেথডস ইউজ করতে হবে, কিছু না কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই অতিরিক্ত যে পপুলেশন তার হাত থেকে বাঁচাতে পারবো। এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে অনিচ্ছাকৃত গর্ভধারণ প্রতিরোধ করা। ঠিক আছে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনিচ্ছাকৃত গর্ভধারণকে প্রতিরোধ করা। ঠিক আছে, তো অনিচ্ছাকৃত গর্ভধারণ বলতে কি বোঝাচ্ছে, আমাদের জীবনে এই যে যৌনতা, এটা কিন্তু আমাদের জীবনের একটা পার্ট। আমাদের শরীরে একটা সাকসেসফুল রিপ্রোডাক্টিভ পিরিয়ড থাকে, যেই সময় যৌন মিলনে আবদ্ধ হওয়া, এটা আমাদের খাওয়া, ঘুম, পটি করা এইগুলোর মতনই একটি শারীরবৃত্তীয় কাজের মতন পড়ে। এবং সেই জন্য এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তাই জন্য কি হয়, এই ঘটনাটা সামনে আসে, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত গর্ভাবস্থা বা অনিচ্ছাকৃত গর্ভাবস্থা, মানে কোনো কারণে যদি আমরা অনিচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃত কারণে যখন কেউ গর্ভধারণ করে, সেই ধরনের সমস্যা। এবং সেই গর্ভধারণ সেটাকে যদি আটকানো না যায়, তাহলে গিয়ে সমস্যাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওভার পপুলেশন, জনসংখ্যা বাড়তে আরম্ভ করে। এবং জনসংখ্যা বাড়তে আরম্ভ করার পর দেশের ইকোনমিক্যাল স্ট্রাকচারের ওপর তার প্রভাব পড়ে, অন্যান্য সোশিও ইকোনমিক আসপেক্টসের ওপর তার প্রভাব পড়ে। দুজন মানুষ আগে যখন কম পপুলেটেড ছিল, তখন দুজন মানুষের মধ্যে যে সদ্ভাব বজায় থাকতো, আজকে কিন্তু আর সেটা নেই। দুজন ভাই তারা একে অপরের সাথে লড়াই করছে সম্পত্তির জন্য বা অন্য কোনো জিনিসের জন্য। কেন? তার পপুলেশন বেশি, দুজনকে সমানভাবে মানুষ করার মতন বা সমান জিনিসপত্র দেওয়ার মতন ক্ষমতা তাদের মা বাবার সত্যিই নেই। তো তাহলে কেন তারা লড়াই করবে না, তাই না? তো তাহলে যত রকম সামাজিক সমস্যা তৈরি হচ্ছে, দেশের মধ্যে যত অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে, সবগুলোর কারণে পিছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিন্তু ওভার পপুলেশন। এবার এই ওভার পপুলেশনকে আমরা বায়োলজিক্যালি কিভাবে আটকাতে পারি, সেই জন্য আমরা আমাদের সিলেবাসের মধ্যে একটা ছোট্ট পার্ট রয়েছে, সেটাকে বলা হয় কন্ট্রাসেপটিক মেথডস। ঠিক আছে, কন্ট্রাসেপটিক মেথডসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কন্ট্রাসেপটিভ মেথডস, এই যে কন্ট্রাসেপটিভ মেথডসগুলো রয়েছে, তার মধ্যে সবার প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল মেথড। সবার ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি বা ন্যাচারাল মেথড। এই ন্যাচারাল মেথড বা প্রাকৃতিক পদ্ধতি এর মধ্যে খুবই সেফ এমন একটা পদ্ধতি, কারণ এক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো কিছু আমাদের শরীরে ইনপুট করতে হয় না বা শরীর থেকে কিছু বাইরে কোনো রকম আউটপুট করার কোনো ব্যাপার থাকে না। এটা কমপ্লিটলি একটা ন্যাচারাল মেথড, এবং এর মাধ্যমে আমরা কি করি, অনিচ্ছাকৃত যে প্রেগনেন্সি বা গর্ভধারণ সেটাকে আটকাতে পারি। সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সেফ পিরিয়ড। ঠিক আছে, কি বলা হয়, রিদিমিক পিরিয়ড। সেফ পিরিয়ডই লিখছি, বা নিরাপদ সময়। এইটা বুঝতে গেলে আমাদের স্ত্রীদের মাসিক চক্র একটুখানি ব্রিফলি বুঝতে হবে। স্ত্রীদের মাসিক চক্র কি হয়, 1 থেকে 28 দিন পর্যন্ত। এখানে ধরো 1 নম্বর দিন শুরু হলো এবং তারপর চলতে চলতে 28 দিনে গিয়ে মাসিক চক্র শেষ হয়। মানে স্ত্রীদের শরীরে একটা রিদিমিক সাইকেল চলে, একটা পর্যায়ক্রমিক একটা ঘটনা চলে, এবং সেটা 1 নম্বর দিন থেকে শুরু করে আস্তে আস্তে গিয়ে 28 নম্বর দিনে গিয়ে শেষ হয়। এই যে পুরো যে চক্রটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মেনস্ট্রুয়াল সাইকেল। আর স্ত্রীদের যে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল রয়েছে বা মাসিক চক্র রয়েছে, সেই মাসিক চক্রের সময় আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হয়
সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এর মধ্যে ধরো এই 1 2 3 এরমভাবে যদি আমি লিখি, তাহলে এই যে 14তম দিন 14 ডে, এই টাইমটার মধ্যেই ওভিউলেশন সম্পন্ন হয়। মানে এই সময় ডিম্বাণুর পরিস্ফুরণ ঘটে এবং এই সময় কেউ যদি নিষেক সম্পন্ন করে, অর্থাৎ মিলনে আবদ্ধ হয়, কয়টাস কমপ্লিট করে, তো সেই সময় সে কি হবে, প্রেগনেন্ট হবে। এর বাইরে অন্য কোনো টাইমে যদি এই টাইমে সে যদি ইন্টারকোর্স করে, তাহলে কিন্তু তার প্রেগনেন্সির কোনো চান্স নেই। তাহলে আমরা গোটা মাসিক চক্র বা গোটা, যদি আমি একটা মাসে সেপ্টেম্বর মাসের 1 থেকে 28 দিন পর্যন্ত কল্পনা করি, তার মধ্যে 14তম দিন যেটা রয়েছে, সেই 14তম দিনটাতেই কিন্তু ওভিউলেশন হবে এবং 14তম দিনের মধ্যেই কিন্তু আমরা কি দেখতে পাবো, ওভিউলেশনের পর ওভারি থেকে কি বেরোবে, একটা ওভাম বের হবে। ঠিক আছে, এবং সেই সময় যখনই ওভারি থেকে ওভামটা বের হবে, সেই সময় স্পার্ম এসে যদি এটাকে ফিউজ করে, তাহলেই গিয়ে আমার জাইগোট তৈরি হবে এবং তাহলেই গিয়ে এমব্রায়ো তৈরি হবে। ঠিক আছে, তাহলেই গিয়ে এমব্রায়ো তৈরি হবে, তাহলেই সেই ফিমেল গিয়ে প্রেগনেন্ট হবে। তাহলে আমরা যদি এই টাইমটাকে অ্যাভয়েড করি, এবার শরীরের ব্যাপার, এটা তো ঘড়ির কাঁটা না যে নিয়ম মেনে চলবে। আমাদের শরীরের ব্যাপার, শরীরের মধ্যে বেশ কিছু হরমোনাল চেঞ্জেস হয় এবং এই হরমোনাল চেঞ্জেসের যে ভ্যারিয়েশন, সেটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এই হরমোনগুলো ফাংশন করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে এই হরমোনগুলো নিজেদের কার্যকারিতা দেখায়। সেই কারণে আমাদের কিন্তু এই যে সেফ পিরিয়ডটা, শুধুমাত্র 14 নম্বর দিন আমি যদি ক্যালেন্ডারে মার্ক করে রাখি যে আজকে আমার 2 তারিখ বা মানে আজকে আমার মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়েছে, তাহলে 14 নম্বর দিন মানে 16 তারিখ, এই দিনটা যদি আমি ইন্টারকোর্স এড়িয়ে চলি, তাহলে কিন্তু ব্যাপারটা গুলিয়ে যাবে। ঠিক আছে, তার কারণ তার আগে আর পরে আমাকে কিছু ব্যাকআপ টাইম রাখতে হবে। ব্যাকআপ টাইম মানে কি, যদি কোনো কারণে ওভিউলেশন 2 দিন আগে হয়ে যায়, তাহলেও যাতে আমি বেঁচে যাই, যদি কোনো কারণে ওভিউলেশন যদি 2 দিন বাদে হয়, তাহলেও যাতে আমি বেঁচে যাই। সেই কারণে আমরা একটা টাইম স্প্যান বেঁধে নিই যে এই গোটা সপ্তাহটা, ঠিক আছে, এই যে গোটা সপ্তাহটা যেটা বলা হচ্ছে, সেই গোটা সপ্তাহটা কেউ যদি কি করে, সেফ পিরিয়ড, অর্থাৎ এই যে গোটা সপ্তাহটা বাদ দিয়ে বাকি সময়টা, সেই সময়টা যদি নর্মালি ইন্টারকোর্সে আবদ্ধ হয় বা নর্মালি যৌন মিলন সম্পন্ন করে, তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সির কোনো রকম চান্স থাকে না। তো এই জিনিসটাকেই আমরা কি বলি, সেফ পিরিয়ড বলি। এটা মোটামুটি এই যে গোটা সপ্তাহটা, এটা কি চলে, এটা 10 থেকে 17 দিন, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের 10 to 17 ডে, এই সময়টাকে বাদ দিয়ে বাকি সময়কে বোঝায়। বাকি সময় যদি কেউ সাধারণভাবে ইন্টারকোর্সে পার্টিসিপেট করে বা যৌন মিলনে পার্টিসিপেট করে, তাহলে কিন্তু তাদের প্রেগনেন্সির কোনো চান্স নেই। এরপর যে নেক্সট পয়েন্টটা যেটা আসছে, সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া। ঠিক আছে, এরপর দ্বিতীয় পয়েন্ট যেটা আসছে, তার নাম হচ্ছে ল্যাকটেশন। এরপর যে টপিকটার কথা, মানে এরপর যে মেথডটা আমরা ব্যবহার করতে পারি, তার নাম হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া। ঠিক আছে, দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া। ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া নামটা একটু কঠিন শুনে মনে হচ্ছে কি হিজিবিজি ব্যাপার রে বাবা, কিন্তু ঘটনাটা খুবই সোজা। বেসিক্যালি যখন পারচুরেশন হয়, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক আছে, মা যখন সন্তানকে জন্ম দেয়, সেই সময় তার প্রায় 6 মাস পর্যন্ত তার শরীরে মেনস্ট্রুয়াল সাইকেল যেটাকে বলা হয় বা পিরিয়ডস যাকে আমরা সাধারণ ভাষায় বলি, সেটা প্রায় 6 মান্থস পর্যন্ত তার পিরিয়ডস বন্ধ থাকে। এই সময় মা সন্তানকে কি করে, দুগ্ধ প্রদান করে এবং সেই কারণে এই সময় কি হয়, তাদের যে পিরিয়ড সেই সময় বন্ধ থাকে এবং এই ঘটনাটাকে আমরা বলি ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া। এই যে এই সময় যে পিরিয়ডস বন্ধ থাকছে, তার মানে এই সময় কি হচ্ছে না, ওভিউলেশন হচ্ছে না, ওভিউলেশন বন্ধ। এবং ওভিউলেশন বন্ধ হলে তাহলে ওভাম আর স্পার্ম তার যে ফিউশন হবে সেটাও বন্ধ থাকে, এবং ওভাম আর স্পার্মের যদি ফিউশন বন্ধ থাকে, তাহলে কি সেই সময় প্রেগনেন্সি আসা পসিবল না।
তাহলে এই সময় ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া যেই টাইমে চলছে, মানে 6 months আফটার পার্চুরেশন, সো 6 months আফটার পার্চুরেশন সেই টাইমে কি চলে, সেই টাইমে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া চলে। এই টাইমটাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া। এই সময় স্বামী স্ত্রী যে কোনো রকম ভাবেই কিন্তু মিলনে আবদ্ধ হতে পারে এবং তাদের মধ্যে যদি মিলন ঘটেও তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার কোনো চান্স নেই। ঠিক আছে, এরপর থার্ড যেটা রয়েছে, এটা 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে উইথড্রল মেথড। এটার আরেক নাম কোয়াটাস ইন্টারপিটাস। উইথড্রল মেথড বা কোয়াটাস ইন্টারপিটাস, এখানে কি করা হয়, এখানে কোনো একজন স্ত্রী তার যে যোনিতে কোনো মেল সে যখন তার লিঙ্গটাকে প্রবেশ করায়, সেখানে যখন তার লিঙ্গ থেকে বীর্য নির্গত হয় ঠিক তার পূর্বেই লিঙ্গটাকে তার যোনি থেকে বাইরে বার করে নেওয়ার পদ্ধতি। ঠিক আছে, তো এই পদ্ধতিটাকে বলে কোয়াটাস ইন্টারপ্রিটাস বা উইথড্রল মেথড, বাট এটা অতটা এফেক্টিভ না, বিকজ এইটাকে বলতে যতটা সোজা লাগছে, বইতে লিখতে যতটা সোজা লাগছে, প্র্যাকটিক্যালি এটা অতটা পসিবল হয় না। বিকজ যখন কোনো একজন পুরুষ এবং স্ত্রী যখন মিলনে আবদ্ধ হয় তখন কিন্তু তাদের বডির বেশিরভাগ কন্ট্রোলটা পিটুইটারি গ্ল্যান্ডের হাতে চলে যায়, তাদের মস্তিষ্কের ওপর সেরকমভাবে কন্ট্রোল থাকে না এবং শরীরের সমস্ত হরমোনগুলো একসাথে শরীরকে উত্তেজিত করে বলে সেই টাইমে মিলন থেকে বিরত হওয়া এটা কিন্তু খুবই কঠিন কাজ এবং এটা সাধারণত যে কারোর পক্ষেই কিন্তু সম্ভব না। কিন্তু বইতে লেখা থাকে, থিওরিটিক্যালি পসিবল হলেও প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে এফেক্টিভ করা তার জন্য অনেক ট্রেনিং প্রয়োজন। তো তারপর নেক্সট যেটা রয়েছে সেই নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল মেথড আমাদের হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে ব্যারিয়ার মেথড বা বাধাদায়ক পদ্ধতি। ঠিক আছে, ন্যাচারাল মেথডের পর এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে বাধাদায়ক পদ্ধতি বা ব্যারিয়ার মেথড। ঠিক আছে, চলো। ন্যাচারাল মেথডের পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাধাদায়ক পদ্ধতি। বাধাদায়ক মানে কি, যে পদ্ধতিতে আমরা শুক্রাণু এবং ডিম্বাণু তাদের যে মিলন যেটাকে ঘটছে, এই শুক্রাণু এবং এখানে রয়েছে হচ্ছে ডিম্বাণু, এই শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন ঘটছে তার মাঝখানে যে পদ্ধতিতে আমরা বাধা সৃষ্টি করি তাকেই আমরা কি বলি, ব্যারিয়ার মেথড বলি। এক্ষেত্রে শুক্রাণু কোনোদিনই ডিম্বাণুর সংস্পর্শে আসতে পারবে না এবং শুক্রাণু এবং ডিম্বাণু একে অপরের সংস্পর্শে আসতে না পারলে তাদের জাইগোট তৈরি হবে না এবং জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে না। এই মেথডটাকে আমরা বলছি বাধাদায়ক পদ্ধতি এবং এই মেথডের মধ্যে অনেকগুলো আর্টিফিশিয়াল ডিভাইস ইউজ করা হয় যেগুলোর মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আটকানো হয় ডিউরিং কোয়াটাস অর ইন্টারকোর্স। ঠিক আছে, যৌন মিলনের সময় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আটকানো হয়। সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই বহুল প্রচলিত, সেটি হলো কন্ডোম। এটি কি, এটি হচ্ছে একটি রাবার বা ল্যাটেক্সের তৈরি একটা ছোট্ট পর্দা। ঠিক আছে, এইটা যেরকম পুরুষদের জন্য অ্যাভেলেবেল তেমনি স্ত্রীদের জন্য অ্যাভেলেবেল। পুরুষদের ক্ষেত্রে এটি কি হয়, একটা রাবার বা ল্যাটেক্সের পর্দা যেটি কি করে, পুরুষদের লিঙ্গের আকৃতি ধারণ করে এবং লিঙ্গটিকে আবৃত করে রাখে। যখন এটি পুরুষদের লিঙ্গের আকৃতি ধারণ করে এবং লিঙ্গটিকে আবৃত করে রাখে তখন তার শরীরে, পুরুষের শরীর থেকে যে বীর্য নির্গত হচ্ছে লিঙ্গ থেকে, সেটি কোনোদিনই কোথায় আসবে না, স্ত্রীলোকের যে ভ্যাজাইনা যাকে বলা হয়, এই যদি আমি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আঁকি এখানে,
তো এখানে এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে যখন পুরুষের লিঙ্গ প্রবেশ করছে এবং তার উপরে যদি আমরা একটা ব্যারিয়ার আটকে রাখি তাহলে কি হবে, এর থেকে যে স্পামগুলো রয়েছে সেইগুলো কখনোই ইয়েতে ফিমেলের যে ভ্যাজাইনার মধ্যে, ভ্যাজাইনার ভিতরে সার্ভিক্স অঞ্চলে সেটা কোনোদিনই পতিত হতে পারবে না, এবং তাহলে কি হবে, তাহলে ইন্টারকোর্সটাকে আমরা আটকে দেবো। এখানে ওভামে সে জমা হয়, কোনোদিনই এই স্পাম ওভামের সংস্পর্শে আসবে না এবং তার ফলে জাইগোট তৈরি হবে না। এই রকম আরেকটা যেটা রয়েছে বললাম, যেটা এটা পুরুষদের জন্য হয়, স্ত্রীদের জন্য হয়। স্ত্রীদের জন্য যে ফিমেল কন্ডোম যেটাকে বলা হয়, এটার আরেক নাম হচ্ছে ফ্রেম শিল্ড। এক্ষেত্রে জিনিসটা অনেকটা এইরকম দেখতে হয়, ছোট্ট একটা নল ঠিক না, মানে পাতলা রাবারের তৈরি, ল্যাটেক্সের তৈরি এরকম একটা বস্তু, যেটা ফিমেলের যে যোনির ভিতরে সেই ভিতরে প্রবেশ করাতে হয়। এর একটা পার্ট বন্ধ থাকে এবং আরেকটা পার্ট খোলা থাকে। তো তাহলে কিন্তু এই জিনিসটা ফিমেলের যোনির ভিতরে প্রবেশ করানো এটা অনেকটা কঠিন কাজ এবং অনেকটা কষ্টসাধ্য কাজ। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রেই তাদেরকে উৎসাহিত করা হয় এই কন্ডোম ব্যবহার করার জন্য। দ্বিতীয়ত আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, ডায়াফ্রাম কি জিনিস? ডায়াফ্রাম হচ্ছে একটা ক্যাপের মতন দেখতে বস্তু, ক্যাপের মতন দেখতে বস্তু। এটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এইটা এইরকম একটা ক্যাপের মতন দেখতে বস্তু। এই ক্যাপের মতন যে বস্তুটা, এটাকে যদি স্ত্রীলোকের যে যোনিপথ রয়েছে তার উপরে যদি আটকে দেওয়া হয়, তাহলে পুরুষের যে লিঙ্গ সেটা তার ভিতরে প্রবেশ করতে পারবে না এবং তার ফলে তাদের যে সাকসেসফুল যে মেটিং যেটাকে বলা হয়, বা সফলভাবে যে জনন তাদের মধ্যে সম্পন্ন হওয়ার কথা, সেই সম্পন্ন হবে না। এটা হচ্ছে আমাদের ডায়াফ্রামের কাজ। এছাড়া সার্ভাইকাল ক্যাপ রয়েছে। সার্ভাইকাল ক্যাপটা আরেকটু সরু হয় ডায়াফ্রামের তুলনায়। দুটো জিনিস প্রায় একই, কাজও একই। এটাও স্ত্রীদের দেহে ব্যবহার করা হয়, এটাও স্ত্রীদের দেহেই ব্যবহার করা হয়, কিন্তু এটাকে লাগানো হয় যোনির গহ্বরের প্রান্ত দেশে। আর এটিকে ব্যবহার করা হয়, সার্ভাইকাল ক্যাপ বলা হয়, এটিকে ব্যবহার করা হয় সার্ভিক্সের মধ্যে। মানে সার্ভিক্স, একটু আগে আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এঁকেছিলাম, ওটাকে মুছে দিলাম, আমি ওপরে আরেকবার আঁকছি ছোট করে। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে এই যে এর ভিতরের দিকের যে পার্টটা, এই জায়গাটা অনেকটা সরু হয়। এই জায়গাটা আমি এতটা সরল করে আঁকছি এরকম হয় না, এই জায়গাটা আরেকটু সরু হয়। এই নিচের দিকের যে, এই ভিতরের দিকের যে পার্টটা, তার নাম হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, এই যে সার্ভিক্সের যে অংশটা, এই অংশটাকে বলা হয় সার্ভিক্স, এবং এই সার্ভিক্সের অংশে একটা ক্যাপ প্রবেশ করানো হয়, তার নাম হচ্ছে সার্ভাইকাল ক্যাপ। তো এই জায়গাটা যেটা, এটাখানে সার্ভাইকাল ক্যাপটা প্রবেশ করিয়ে দেওয়া হয়, এবং যখন সার্ভাইকাল ক্যাপটাকে আমরা সার্ভিক্সের মধ্যে প্রবেশ করাই, তখন কি হয়, এর মধ্যে দিয়ে লিঙ্গ যখন প্রবেশ করছে তখন সেটা ওই জায়গাটায় স্পামগুলোকে যদি ওখানে রিলিজও করে দেয়, তাও সেটা কি হবে, সার্ভাইকাল ক্যাপে আটকে যাবে, যোনির ভিতরের দিকে, সার্ভিক্স পেরিয়ে তার ভিতরের দিকে ফ্যালোপিয়ান টিউবের কাছে যেতে পারবে না এবং জনন সম্পন্ন হবে না। এখানে ওভাম যে রিলিজ হয়, এটা হচ্ছে ওভারি। ফিমেলের দুটো ওভারি এখানে থাকে, এখান থেকে ওভাম রিলিজ হয়ে এই জায়গায় ওয়েট করে ফর ফার্টিলাইজেশন। যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হবে, সেইটা এই জায়গায় ওয়েট করে ফার্টিলাইজেশনের জন্য। ঠিক আছে, তখন যখন আমরা এই সার্ভিক্সের ওপরে সার্ভাইকাল ক্যাপটাকে বসিয়ে দিয়েছি, তখন সেই মুহূর্তে কিন্তু আর কি হয়, আর স্পাম এই অবধি পৌঁছাতে পারে না, এবং তার ফলে যৌন মিলন সেটাকে সাকসেসফুলি যে কমপ্লিট করবে, সেই কাজটা কমপ্লিট করা সম্ভব হয় না। এইটা হচ্ছে মেন রিজন যেটা আমরা এই সার্ভাইকাল ক্যাপের মধ্যে ব্যবহার করা হয়। এইগুলো সবই হচ্ছে কি, এটার নাম কি, এটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এটার নাম হচ্ছে ডায়াফ্রাম,
এবং এটার নাম হচ্ছে সার্ভাইকাল ক্যাপ। এই দুটো হচ্ছে দুটো ডিভাইস যেগুলো ইউজ করা হয় কিসের জন্য? কন্ট্রাসেপটিভ মেথড হিসাবে। এই সবকটা ব্যারিয়ার মেথড তাদের একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো বিষয় রয়েছে, ভালো সিগনিফিকেন্স রয়েছে, সেটা হচ্ছে এরা সবাই, এদের কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। এদের কোনো সাইড এফেক্ট নেই। কেন? কারণ এর মাধ্যমে কোনো কেমিক্যাল শরীরে প্রবেশ করানো হচ্ছে না। যখন কোনো কেমিক্যালকে শরীরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে না এবং জাস্ট একটা ডিভাইস, অ্যাজ এ ডিভাইস ব্যবহার করা হচ্ছে, এবং সেই কারণে এদের কোনো সাইড এফেক্ট নেই, এবং এর ফলে কিন্তু এই যে প্রেগনেন্সি যেটা আটকানো, সেটার কিন্তু যে রেটটা বা পার্সেন্টেজটা কিন্তু অনেকটা বেশি হয়। এর মাধ্যমে এইগুলো যখন ন্যাচারাল মেথডস যেগুলো ব্যবহার করছিলাম তার মাধ্যমে কিন্তু যদি প্রেগনেন্সি আটকাতে হয় সেটা কিন্তু রেট বা পার্সেন্টেজ কিন্তু খুব কম। সেই তুলনায় যদি আমরা ব্যারিয়ার মেথড বা বাধাদায়ক পদ্ধতি ব্যবহার করি তার মাধ্যমে কিন্তু অনেক দ্রুত, অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা প্রেগনেন্সিটাকে আটকাতে পারি। এরপর আমরা কোথায় চলে আসব? এরপর আমরা চলে আসব হচ্ছে কেমিক্যাল মেথডস বা রাসায়নিক পদ্ধতির মধ্যে। ঠিক আছে, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কেমিক্যাল মেথডস বা রাসায়নিক পদ্ধতি। এমন কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো স্পার্মিসাইডাল এফেক্ট রয়েছে, মানে কি সেইগুলো যে কোনো স্পামকে কি করে দেয়? ডিস্ট্রয় করে ফেলতে পারে বা মেরে ফেলতে পারে। হেল্পস টু কিল স্পাম। এরা কি করে? স্পামগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে। ইট হেল্পস টু কিল দ্য স্পাম। সো দিজ আর নোন অ্যাজ স্পার্মিসাইডাল ক্রিমস অ্যান্ড স্পার্মিসাইডাল আদার এলিমেন্টস। ওকে, সো স্পার্মিসাইডাল ক্রিমসের মধ্যে কি কি রয়েছে? পারসেপটিন, ভলপার পেস্ট এক্সেট্রা, অ্যান্ড ফোম ট্যাবলেটসের মধ্যে রয়েছে এরোসল ফোম, ক্লোরোমিন টি এক্সেট্রা। এইগুলো বিশেষ কিছু রাসায়নিক পদার্থ যেগুলো জননের পূর্বে, যৌন মিলনের পূর্বে যদি স্ত্রীরা তাদের যে যোনিপথ রয়েছে তার আশপাশে যদি এই সব জিনিসগুলোকে ব্যবহার করে তাহলে কি হয়? তাহলে এই স্পাম বা শুক্রাণু যা রয়েছে তা পুরুষের লিঙ্গ থেকে নির্গত তো হবে, কিন্তু তার মধ্যে দিয়ে পড়ার পর এই ধরনের রাসায়নিক পদার্থগুলো সেইগুলো এই স্পামগুলোকে কি করবে? ডিস্ট্রয় করে দেবে, কিল করে দেবে। তো এইভাবে কেমিক্যাল মেথডের মাধ্যমে আমাদের কি হয়? এইভাবে কেমিক্যাল মেথডের মাধ্যমে এমার্জেন্সি কোনো কারণে বা যে কোনো সময় কিন্তু আমরা কন্ট্রাসেপশন করতে পারি, অর্থাৎ অনিচ্ছাকৃত যে গর্ভ সেটাকে কিন্তু আটকাতে পারি। কিন্তু এটাতে একটু সমস্যা রয়েছে। এইসব এজেন্টগুলো সেগুলো হচ্ছে হাইলি ইনফেকশাস হয়। মানে অনেক সময় কি হয়? এইসব এজেন্টগুলো অতিরিক্ত ব্যবহার করার ফলে যে পুরুষ বা নারী যারা ব্যবহার করছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের এসটিডিজ অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌন মিলনকালে যেসব রোগগুলো একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় সেই সব রোগগুলো এই এলিমেন্টসগুলোর মাধ্যমে ছড়াতে থাকে। এছাড়া এই সব এলিমেন্টসগুলো যেহেতু কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ, বুঝতেই পারছো স্পামকে কিল করছে মানে সেটা তোমার শরীরের জন্য লং টার্মে কোনো না কোনোভাবে হার্মফুল হবে। তাই জন্য এই মেথডটাকে কিন্তু অতটা এফেক্টিভ বলে মনে করা হয় না, বিকজ অফ ইটস সাইড এফেক্ট। বাট অ্যাকচুয়ালি খুব এফেক্টিভ, কিন্তু এটার অনেক সাইড এফেক্ট রয়েছে, অনেক রকম রোগ হতে পারে এবং অনেক রকম সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে এই ধরনের মেথড ব্যবহার করলে। এরপর যেটা আসছে খুবই পপুলার ফিমেলদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মানে কি? এখানে বাংলায় বলা হয় মৌখিক গর্ভনিরোধক বড়ি। কি? মৌখিক গর্ভনিরোধক বড়ি। এইগুলো এমন কিছু কেমিক্যালস দিয়ে তৈরি হয়, মূলত প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন দিয়ে তৈরি হয় এই রকম কিছু ট্যাবলেট, যেইগুলোকে ইনটেক করার পর কি হয়? আমাদের যে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল সেই জায়গাটায় ওরা হ্যাম্পার করে, এবং হ্যাম্পার করার ফলে কি হয়? নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো কোনো ক্ষেত্রে ওভিউলেশন এবং বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্ল্যান্টেশনটা বাধা দেয়। এবার ইমপ্ল্যান্টেশন জিনিসটা কি? এই জিনিসটা তোমাদের কাছে অজানা। এই জিনিসটা বোঝানোর জন্য আবার আমাকে পুনরায় ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে একটুখানি ড্র করতে হবে। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ড্র করতে গিয়ে বারবারই আমার মনে হয় যেন একটা মানুষ এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি এরকমভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমার এই বডিটা, এই দুটো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এখানে দুটো আমি যদি বেলুন ঝুলিয়ে দিই তাহলে দুটো হচ্ছে ওভারি, ঠিক আছে? আর এই যে শরীরটা, সেই শরীরের যে স্ট্রাকচারটা সেটা অনেকটা দেখো এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটার মতনই লাগবে, এবং তার মধ্যে সার্ভিক্স আছে,
মানে জিম টিম করা লোক দাঁড়ালে তাহলে এটা ভালোই, যে বুকের জায়গাটা যেটা তার চেস্টটা তো অপেক্ষাকৃত বড় থাকবে, তো তাহলে সার্ভিক্স আর ঠিক আছে। তো এই জায়গাটা, এই নিচের যে এই সরু অংশটা এটা হচ্ছে সার্ভিক্স, এখান থেকেও এই যে সরু অংশটা এটা হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে। এই সরু জায়গাটা এটা হচ্ছে সার্ভিক্স, এবং এপাশে এখান থেকে যেটা রয়েছে সেখান দিয়ে এই যে তোর হচ্ছে তো সার্ভিক্স আর ফ্যালোপিয়ান টিউব এটা নিয়ে তৈরি হয়েছে। এই ভিতরে যে সরু জায়গাটা এটার নাম হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে। এই যে সরু জায়গাটা যেটার নাম হচ্ছে সার্ভিক্স, এই অংশের মধ্যে দিয়ে আমাদের কি হবে, এই যে তোর যেটা বলছিলাম আর কি ইমপ্ল্যান্টেশন, যখন ওভাম এখান থেকে এখানে ধর ডিম্বাশয় আছে, ডিম্বাশয় থেকে ওভাম রিলিজ হলো এবং ওভাম এসে ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করছে। এই সময় স্পাম এলো, স্পাম এসে ওভামকে ফিউজ করলো আর বানালো জাইগোট। এই জাইগোট গড়াতে 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 এসে এই যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এসে গ্রথিত হয়। জাইগোটটা তখন একটা কোষের স্ট্রাকচার থাকে না, জাইগোটটা ডিভাইড করতে করতে একটা কোষের দলা তৈরি করে, যেটাকে আমরা মরুলা বলি। হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারে আমরা ডিটেলে ব্যাপারগুলোকে নিয়ে পড়বো, এবং হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আমাদের এই সোমস ক্লাসরুম অ্যাপের মানে যে কোর্সটা চলছে ক্লাস 12-এর কোর্স, সেখানে কিন্তু পড়ানো হবে, এবং সেখানে আমি খুব ডিটেলে সমস্ত টপিকগুলোকে নিয়ে আলোচনা করছি। যদি তোরা কেউ ওই ইন্টারেস্টেড হোস তাহলে কিন্তু কোর্সটাকে পারচেস করতে পারিস। কোর্সের দাম এমন কিছু না, মানে কন্টিনিউয়াস গোটা বছর আমি তোকে পড়াবো এবং সেখানে সমস্ত কিছু সলভ করাবো, সমস্ত কিছু যা যা রয়েছে মানে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সমস্ত কিছু তুই পাবি, কোশ্চেন আনসার সলভ করানো হবে, তারপর কুইজ করানো হবে, যাবতীয় কিছু সমস্ত কিছু তোরা পাবি মাত্র 999 টাকায়। তো সেই জন্য বলছি যে কোর্সটা যদি চাস তাহলে পারচেস করতে পারিস। এবার আমি বুঝিয়ে দিই ইমপ্ল্যান্টেশন জিনিসটা কি। ইমপ্ল্যান্টেশন মানে আর কিছুই না, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোলো, শুক্রাণুর সাথে মিলন করলো, তৈরি করলো জাইগোট। এই যে জাইগোটটা এটা তো একটা সেলের, এবার এটা কন্টিনিউয়াস ডিভাইড করতে করতে এরকমভাবে একটা 8 থেকে 16টা সেলের স্ট্রাকচার ডেভেলপ করবে। কটা? 8 থেকে 16টা সেলের স্ট্রাকচার এখানে ডেভেলপ করবে, যার নাম হচ্ছে মরুলা। এই মরুলাটা গিয়ে যেই মুহূর্তে আমাদের এই ইউটেরাস বা জরায়ুর গাত্রে, এই অংশটার নাম হচ্ছে ইউটেরাস বা জরায়ু, এই ইউটেরাস বা জরায়ুর গাত্রের মধ্যে গিয়ে গ্রথিত হবে, যে মুহূর্তে ইউটেরাস বা জরায়ুর ভিতরে ঢুকে যাবে তখন তাকে আমরা কি বলি? ইমপ্ল্যান্টেশন বলি। এই ইমপ্ল্যান্টেশন পদ্ধতির মাধ্যমে এটা গিয়ে জরায়ুর গাত্রের মধ্যে ঢুকে যায়, এবং জরায়ুর গাত্রের মধ্যে ঢুকে যাওয়ার পর তারপর সেখান থেকে আরো ডিভাইড করতে থাকে, এবং এই যে মরুলাটা আস্তে আস্তে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে এমব্রায়ো তৈরি হয়। কমপ্লিট প্রসেসটা এই জরায়ুর মধ্যেই কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে ওরাল কন্ট্রাসেপটিক পিলস যেগুলো আমরা ব্যবহার করছি, সে ওরাল কন্ট্রাসেপটিক পিলস কি করে? এই ইমপ্ল্যান্টেশনের কাজটাকে আটকে দেয়। ইমপ্ল্যান্টেশনের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আটকে দেয়, এবং ঘটনাটাকে আটকে দেওয়ার জন্য কি হয়? ইমপ্ল্যান্টেশন সাকসেসফুলি হতে পারে না, এবং সেই কারণে এই যে জাইগোট তৈরি হলো সেটা এই যোনিপথে শরীরের বাইরে বেরিয়ে আসে, ফলে আমরা প্রেগনেন্সিকে আটকে দিতে পারি। এই রকমের দু ধরনের বড়ি রয়েছে। একটাকে বলা হয় যে মেনস্ট্রুয়াল সাইকেলের ধর 5 দিন মেনস্ট্রুয়াল পিরিয়ডস চলবে, অর্থাৎ ব্লিডিং হবে, 6 নম্বর দিন থেকে পুরো 28 নম্বর দিন পর্যন্ত 21 ডেজ পিল বলে। প্রতিদিন একটা করে এরকম ওষুধ খেতে হয়, ঠিক আছে, প্রেগনেন্সিকে আটকানোর জন্য। আরেকটা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল, আরেকটা হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল, যেটা আমাকে 72 আওয়ার্স মানে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করার 72 ঘন্টার মধ্যে যেটা আমার খাওয়া আবশ্যক। কারণ এই 72 ঘন্টা সময় লাগে। আমি যে গোটা প্রসেসটা বোঝালাম না, যে জাইগোট তৈরি হওয়া, জাইগোট ডিভাইড হয়ে এরকম মরুলা তৈরি হওয়া, ওটা আরও বড় হওয়া এবং হয়ে আস্তে আস্তে এই ইমপ্ল্যান্টেড হওয়া, এটাতে 3 দিন মতন সময় লাগে। তো ওই 3 দিনের মধ্যে যদি আমি ইমপ্ল্যান্টেশনটাকে আটকে দিতে পারি এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল খেয়ে, তাহলে কি হবে? 3 দিনের মধ্যে ইমপ্ল্যান্টেশনটা আটকে যাবে, এবং আটকে গেলে সেখান থেকে জাইগোট তৈরি হবে না, এবং জাইগোট তৈরি না হলে তা থেকে এমব্রায়ো তৈরি হবে না, এবং ডিপ্লয়েড জাইগোটও মানে এমব্রায়ো তৈরি হবে না। প্রেগনেন্সিকে আমরা কি করব? আটকে দেব, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের ওরাল কন্ট্রাসেপটিক পিল, সেইগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ওরাল কন্ট্রাসেপটিক পিলসের মধ্যে মেনলি বেসিক্যালি যে দুটো জিনিস ইউজ করা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড
প্রোজেস্টেরন। ঠিক আছে, এর মধ্যে এই দুটো হরমোন বেসিক্যালি ব্যবহার করা হয়। এইগুলো বেসিক্যালি প্রোজেস্টেরন পিলস হয়, যেই প্রোজেস্টেরন হরমোনটা কি করে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে এফেক্ট ফেলে। কিন্তু এর কিছু সাইড এফেক্টস রয়েছে। কীরকম? তুই ধর তোর বডি নর্মালি কার ওপর ডিপেন্ডেন্ট? প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হরমোনের জন্য ওভারির ওপর ডিপেন্ডেন্ট। এবার হঠাৎ করে যদি বাইরে থেকে টুকটুক টুকটুক করে অল্প 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 করে যদি আমি হরমোন বাইরে থেকে প্রবেশ করাতে পারি, এই 21 দিন ধরে রোজ ভাব, এই যে মেয়েটা সে কি করছে 21 দিন ধরে রোজ একটা একটা করে পিল খাচ্ছে, মানে বাইরে থেকে ওই হরমোনটা ইনপুট করছে। যখন বাইরে থেকে কন্টিনিউয়াস ওয়েতে এই হরমোনটা ইনপুট করতে থাকবে, তখন শরীরের মধ্যে একটা বিশাল বড় সমস্যা তৈরি হবে। কারণ যখনই সেই পিল খাওয়াটা থামিয়ে দেবে এবং চাইবে ন্যাচারালি তার বডি কি করুক, বডি ন্যাচারালি অ্যাকশন করুক, এবং সে যখন প্রেগনেন্সি চাইবে সেই সময় কিন্তু তার মেনস্ট্রুয়াল সাইকেলে এক বড়সড় গোলযোগ তৈরি হবে। এটা সাধারণত হয়। এই জন্য যারা মেয়েরা রয়েছিস তারা তো জানিসই, হয়তো ছেলেরাও জানিস বা জানিস না, যে কন্টিনিউয়াস যে পিল ইনটেক করা এটা কিন্তু খুব একটা ভালো না মেয়েদের নিজেদের স্বাস্থ্যের জন্য। তার কারণ হচ্ছে এই যখন হরমোনটা বাইরে থেকে শরীরে প্রবেশ করতে থাকে, তাহলে ন্যাচারাল হরমোনাল ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়, এবং তার জন্য ফিমেলদের বডিতে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, ইরেগুলার যে পিরিয়ডস যাকে বলা হয় সেই রকম সমস্যা, এবং পরবর্তীকালে গর্ভধারণেও কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। সিম্পল কারণ একটাই, যে নিজের বডির ন্যাচারাল সিস্টেমের বদলে বাইরের আরেকটা সিস্টেমের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য ন্যাচারাল সিস্টেমটা বসে যায়। ঠিক আছে, ঠিক যেমনভাবে শীতকালে যদি আমরা পাখা বন্ধ করে রাখি টানা 2 মাস বা 3 মাস 4 মাস টানা, আমাদের ধরো জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস শীতকালে পাখা বন্ধ থাকে, এবং বন্ধ থাকার পর তারপর কি হয়, আমাদের অধিকাংশ ফ্যামিলিতে আমরা দেখি বাড়িতে পাখাটা চালিয়েছি ঠিকঠাক ঘুরছে না বা চলছে না, 3টে পাখা থাকলে একটা পাখা খারাপ হয়ে গেছে, তখন দোকানে দিতে হয়। কেন? দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে সিস্টেমটা বসে যায়, তাই তো? ঠিক একই রকমভাবে দীর্ঘদিন ধরে যদি শরীরের হরমোনগুলোর ওপর, ন্যাচারালি প্রডিউসিং হরমোনগুলোর ওপর ডিপেন্ডেন্স কমতে থাকে, তাহলে সেই হরমোনের যে সিস্টেমটা সেটা নষ্ট হয়ে যায়, এবং সেই কারণে আমাদের শরীরে দ্বিতীয় কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এরপর আমরা যেটা দেখব সেটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেস, সেটা হচ্ছে আইইউডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এক্ষেত্রেও আমাদের এই ছবিটা লাগবে, তাই এই ছবিটা মুছবো না, উল্টে এই ছবিটা একটু ভালো করে আঁকার চেষ্টা করব আমি। এই জায়গট ঠাইগট মুছে দিলাম। তো এই রকম ভাবে কিছু ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা আইইউডি সেটা ব্যবহার করা হয়। কি নাম বলা হয়? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ঠিক আছে, তো এই যে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস বা আইইউডি যেগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা কপারটি। কপার একটা ধাতু, আমরা সবাই জানি, এবং এটা টি আকৃতির একটা ইউটেরাইন ডিভাইস। এটা কিরম দেখতে হয়? একটা টি আকৃতির ডিভাইস, যে টি আকৃতির ডিভাইসটা এরকম দেখতে হয়। এটা একটা প্লাস্টিক বা এরকমই একটা ধাতু, প্লাস্টিকের তৈরি সাধারণত হয় ওপরের টি আকৃতির জিনিসটা। ঠিক আছে, এটা ফ্লেক্সিবল একটা প্লাস্টিকের তৈরি হয়, যে যার মাথাটা এরকমভাবে ইজিলি বেন্ড হতে পারে। ফ্লেক্সিবল প্লাস্টিক, মাথাটা এরকম আছে, তো ইজিলি এটাকে ভাঁজ করা যায়, এরকম একটা দেখতে। আর এর নিচের এই অংশটা থেকে ঝুলতে থাকে দুটো কপারের তার। এটা কি? কপারের তার, এবং এ কন্টিনিউয়াস Cu2+ আয়ন ক্ষরণ করতে সক্ষম, মানে এই কন্টিনিউয়াস Cu2+ আয়ন সাপ্লাই করতে থাকবে। এবার এই আইইউডিটাকে কি করা হয়, ফিমেলের ইউটেরাসের ভিতরে একটা বিশেষ যন্ত্রের সাহায্যে, এরকম ধর একটা পাইপ আছে, তার ভিতরে এটাকে ঢুকিয়ে দেওয়া আছে ইঞ্জেকশনের মতন, ওটাকে ফিমেলের ইউটেরাসের ভিতরে এখান থেকে ইনসার্ট করা হয়, করে একটা ইঞ্জেকশনের মতন জিনিস রয়েছে, সেটাকে এরকম পুশ করলে এই ভিতরে গিয়ে এটা খুলে যায়। আমি পারলে একটা অ্যানিমেটেড ভিডিও সাইডে দিয়ে দেবো, যেটা দিয়ে তোরা ইজিলি বুঝতে পারবি যে কিভাবে ওর ভিতরে প্রবেশ করানোর পর তারপর এটা ওপর দিয়ে খুলে যাচ্ছে। যেই মুহূর্তে ওপর দিয়ে খুলে যাবে তখন গিয়ে এটার ভিতরে গিয়ে আটকে যাবে, সার্ভিক্সের ভিতরে গিয়ে, এবং আটকে গেলে তখন এই কপারের ওয়্যার দুটো জাস্ট নিচে ঝুলতে থাকবে, এবং এই কপারের ওয়্যারগুলো কি করবে, কন্টিনিউয়াস কপার আয়ন Cu2+ আয়ন এখানে রিলিজ করতে থাকবে।
যখন কন্টিনিউয়াসলি কপারের আয়ন এরা রিলিজ করতে থাকবে তখন এর যে ভ্যাজাইনার পোর্শনটা যেটা রয়ে যাবে হাইলি পজিটিভ চার্জ হয়ে যাবে, এবং যেখানে স্পার্ম এসে যদি এখানে ফিউজ করতে চায়, Cu2+ আয়ন ধর এখানে বসে রয়েছে, স্পার্ম এসে একে ফিউজ করতে চাইছে, তখন কি হবে এর বাইরের যে মেমব্রেনগুলোকে এ খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় করে দেবে, এবং ডিস্ট্রয় করে দিলে তখন কি হবে হাইলি পজিটিভ এনভায়রনমেন্ট একটা তৈরি হয়ে যাবে, এবং সেখানে স্পার্ম এসে কি হবে, স্পার্ম এসে ডিস্ট্রয় হয়ে যাবে, এবং শুক্রাণুগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায় এবং তা যদি এই অবধি নাই পৌঁছাতে পারে তাহলে কি জাইগোট তৈরি হবে? হবে না। এইভাবে আমরা কপারটি ইনস্টল করে ফিমেলের বডিতে পার্মানেন্টলি তাদেরকে কি করতে পারি, পার্মানেন্টলি বলতে এটা এমন না যে একবার লাগিয়ে দিলে তারপর আর বার করা যাবে না, তারপর যখন প্রয়োজন পড়ে বা এটার এই কপার আয়নগুলোর ভ্যালিডিটি তো আছে, মানে একটা তার তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কপার আয়ন নিঃসৃত করতে পারবে, সেই নির্দিষ্ট সময়টা যখন পার হয়ে যায় তখন আবার আমরা এটাকে শরীর থেকে বাইরে বার করে নিতে পারি। ঠিক আছে, তো এই মাধ্যমে আমরা কি করি, কন্ট্রাসেপশন করে থাকি। এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। কেন বলছি ইন্ট্রা ইউটেরাইন, কারণ ইউটেরাস বা জরায়ু, এই যে ইউটেরাস বা জরায়ু তার ভিতরে আমরা এই ডিভাইসটাকে প্রবেশ করাচ্ছি, এর নাম হচ্ছে কপারটি, এবং এর মাধ্যমেই কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে। এছাড়া আরও কিছু ডিভাইস রয়েছে, যেমন এর নাম হচ্ছে হরমোনাল ইমপ্ল্যান্টস। এটার কনসেপ্টটা অনেকটা ওরাল কন্ট্রাসেপটিক পিলের মতনই। ওরাল কন্ট্রাসেপটিক পিল কি, দিনে একটা করে খেতে হবে। আর এই হরমোনাল ইমপ্ল্যান্টসগুলো হচ্ছে এইরকম ছোট 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 সূচের মতন দেখতে জিনিস, এরকম ছোট ছোট দেখতে হয়। এইগুলোকে আমাদের ত্বকের ভিতরে এইগুলোকে বিশেষ যন্ত্রের সাহায্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, হাতের মধ্যে স্কিনের মধ্যে এরকম একটা বিশেষ যন্ত্রের সাহায্যে ছোট ছোট যেই টিউবগুলো সেইগুলোকে স্কিনের মধ্যে ইমপ্ল্যান্ট করে দিল, মানে বসিয়ে দেওয়া হলো। এর মধ্যে ওই নির্দিষ্ট হরমোনাল সলিউশনটা রয়েছে যা একটা নির্দিষ্ট রেটে হরমোন ডিসোসিয়েট করে যাবে বডির মধ্যে, মানে অল্প অল্প করে হরমোন ব্লাডের মধ্যে ছাড়তে থাকবে, যেটা আমরা ওষুধ খেয়ে পাচ্ছিলাম সেটা তাহলে ইমপ্ল্যান্টের মাধ্যমে পাবো। সুবিধা কি, এমনি নর্মাল ওষুধ খেতে কখনো ভুলে যেতে পারি, ভুলে গেলেই তখন গিয়ে সমস্যা হতে পারে, বাট হরমোনাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না। কিন্তু দীর্ঘদিন ধরে যদি এই হরমোনাল ইমপ্ল্যান্ট কন্টিনিউয়াস হইতে হরমোন রিলিজ করতে থাকে তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে হরমোনাল ইমপ্ল্যান্টস, এবং এর মধ্যে নর প্ল্যান্ট হচ্ছে খুব ফেমাস একটা হরমোনাল ইমপ্ল্যান্ট যেটা বিশ্বজুড়ে প্রচুর লোক ব্যবহার করে, বাট এইগুলো কিন্তু অতটাও ভালো না ব্যবহার করার জন্য। আমার পরামর্শ অনুসারে, আমার অভিজ্ঞতা অনুসারে আমি বলছি যে শুধুমাত্র ব্যারিয়ার মেথডস যেগুলো রয়েছে সেগুলোই সব থেকে বেশি এফেক্টিভ। কেন এফেক্টিভ বলতে এমন না টুয়ার্ডস দ্য কন্ট্রাসেপশনের জন্য না, আরও অন্যান্য দিক থেকেও কিন্তু প্রচণ্ড রকমভাবে এফেক্টিভ, কারণ ওর কোনো সাইড এফেক্টস নেই। বাকিগুলো তুমি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করো বা অন্যান্য মেথডস, আইইডিও মোটামুটি সেফ, কারণ আইইডি ইউজ করলে সেরকম কোনো সমস্যা হয় না, এবং যখন আর এর প্রয়োজন পড়ে না তখন এটাকে ইজিলি শরীর থেকে বার করে নেওয়া যায়। কিন্তু এর একটা ড্রব্যাক কি রয়েছে, এটার জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত লোকের প্রয়োজন, এবং মানে সেই চিকিৎসকের প্রয়োজন যিনি এটাকে বডিতে ইনসার্ট করাবেন। এইগুলোর জন্য চিকিৎসকের প্রয়োজন, তো নিজে নিজে করতে পারবে না, তো এইগুলোর জন্যও কিন্তু সেই রকম চিকিৎসকের প্রয়োজন হয়। কিন্তু ব্যারিয়ার মেথড সব থেকে এফেক্টিভ, কারণ এর কোনো সাইড এফেক্টও নেই, এবং যে পার্সেন্টেজ যদি আমরা বলি সাকসেসের পার্সেন্টেজ টুয়ার্ডস কন্ট্রাসেপশন এটাও কিন্তু যথেষ্ট হাই, তো সেই জন্য ব্যারিয়ার মেথড সব থেকে বেশি সাকসেসফুল। বাট যদি হঠাৎ করে আনওয়ান্টেড কিছু মানে ইন্টারকোর্স, মানে আনওয়ান্টেড ইন্টারকোর্স বলছি, মানে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স যদি কেউ করে ফেলে সেক্ষেত্রে এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিল খুব গুরুত্বপূর্ণ প্রেগনেন্সিটাকে আটকানোর জন্য। বাট কন্টিনিউয়াস কন্ট্রাসেপটিক পিল ব্যবহার করা সেটা ফিমেলের বডির জন্য প্রচণ্ড রকম হানিকারক হতে পারে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আমরা আসি যে লাস্ট মেথড অফ কন্ট্রাসেপশন, সেটা হচ্ছে এমটিপি বা মেডিকেল টার্মিনাইজেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, এটাকে আমরা চলতি ভাষায় বা চলতি কথায় বলে থাকি অ্যাবর্শন। ঠিক আছে, এটার নাম হচ্ছে, কিন্তু এর কিছু নিয়ম আছে, যখন তখন অ্যাবর্শন করানো যায় না। টার্মিনাইজেশন অফ প্রেগনেন্সি বা এটাকে বলা হয় অ্যাবর্শন। মেডিকেল টার্মিনাইজেশন অফ প্রেগনেন্সি বা অ্যাবর্শন, এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে যে কোনো ব্যক্তি তার যে সে যে প্রেগনেন্ট হয়, মানে এই যে ফিমেলের ইউটেরাসটা ড্র করা ছিল সেখানেই আমি বলছি, এখানে সে প্রেগনেন্ট এবং তার ক্ষেত্রে এখানে জাইগোট তৈরি হয়ে গেছে,
এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে এই প্রেগনেন্সিটা তার জন্য সেই ফিমেলের জন্য হানিকারক হয়, মানে তার হয়তো হাই সুগার আছে, হাই ব্লাড প্রেশার আছে, বা অন্য কোনো রোগ আছে, ক্যান্সার আছে, বা এরকম কোনো মারণ রোগ রয়েছে যাতে সেই প্রেগনেন্সিটাকে বিয়ার করতে গেলে তার প্রাণের ঝুঁকি আসতে পারে, সেক্ষেত্রে এই কাজটা করা হয়। দ্বিতীয়ত, যদি কেউ ইচ্ছাকৃতভাবেই তার নিজের ইচ্ছায় চায় যে এই সময় আমি গর্ভধারণ করতে সক্ষম না, বা এই সময় আমার ফ্যামিলি সেই রকমভাবে স্টেবল নয়, বা ফ্যামিলিতে কোনো সমস্যা রয়েছে, তো সেই ক্ষেত্রেও সেই মেয়ে যে আছে আর কি, তারা কিন্তু মিউচুয়ালি তারা কিন্তু অ্যাবর্শন করাতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল অবধি। সেটা পেরিয়ে গেলে কিন্তু এমটিবি বা অ্যাবর্শন যেটাকে বলা হয় সেটা কিন্তু করা যায় না। এতে কি করা হয়, এই যে একটা অপারেশনের মাধ্যমে ফিমেলের যে বডির মধ্যে, ইউটেরাসের মধ্যে যে ফিটাসটা বড় হচ্ছে, যে ভ্রূণটা বড় হচ্ছে, সেই ভ্রূণটাকে সেখান থেকে বিচ্ছিন্ন করে শরীর থেকে বাইরে বের করে আনা হয়। ঠিক আছে, একটা প্রসেসের মাধ্যমে একে শরীর থেকে বাইরে বের করে নেওয়া হয়। একেই আমরা কি বলি, মেডিকেল টার্মিনাইজেশন অফ প্রেগনেন্সি বলি, বা অ্যাবর্শন বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট মেথড আমাদের এই ইয়ের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট মেথড, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এবং এটা সব থেকে বেশি সেফ যেটা হয় সেটা হচ্ছে 12 উইকস। ঠিক আছে, 12 সপ্তাহ। এটা হচ্ছে 12 সপ্তাহ যে সময় রয়েছে প্রেগনেন্সির, যে 12 সপ্তাহ, তার মধ্যে করা সব থেকে বেশি সেফ, কারণ তারপর করতে গেলে এক্সেসিভ ব্লিডিং হতে পারে এবং তা থেকে মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সো সেই কারণে এই পরের যে সময়, সেই সময় এটাকে সাপোর্ট করা হয় না। এবং এর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এই পরের সময় নর্মাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে নির্ণয় করা যায় যে সন্তানটা মায়ের গর্ভে বড় হচ্ছে সে আদৌ ছেলে না মেয়ে। ঠিক আছে, যখন আমরা আগে থেকেই জেনে যাই, আমাদের সমাজ তারা এই রকম কিছু জায়গায় রয়েছে যেখানে ফিমেল চাইল্ডকে অতটা বেশি প্রমোট করে না, বা চায় না যে মেয়ে হোক, কি চায় যে ছেলে হোক, কারণ ছেলে হলে সে হয়তো রোজগার করবে, বা আমাদের সোসাইটিতে, ইন্ডিয়ান সোসাইটিতেই বেশি রয়েছে এই ছেলে মেয়ের মধ্যে একটা বিভেদ রয়েছে। এবং ছেলে মেয়ের মধ্যে যখন বিভেদ রয়েছে, সেখানে এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তো 12 উইকস অফ প্রেগনেন্সি যেটা হয়, আফটার 12 উইকস অফ প্রেগনেন্সি আমাদের কিন্তু অ্যাবর্শন করানো যায় না। তার দুটো কারণ, একটা হচ্ছে ফিমেল ফিটিসাইড রেট বেড়ে যায়, অর্থাৎ স্ত্রী ভ্রূণ হত্যা এক্ষেত্রে বেড়ে যায়, এবং দ্বিতীয় যেটা হয় সেটাতেও কিন্তু একটা বড়সড় সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো মানে মায়ের যে স্বাস্থ্য, তার ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ সেই সময় যদি আমরা এই বেবিটাকে এখান থেকে বাইরে বার করে দিই, তখন কিন্তু বড়সড় শারীরিক সমস্যা হতে পারে। এটা হচ্ছে আমাদের মেডিকেল টার্মিনাইজেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, এরপর আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব তারা হচ্ছে ভ্যাসেকটমি আর টিউবেকটমি। এই দুটো হচ্ছে সার্জিক্যাল মেথড অফ কন্ট্রাসেপটিভ প্রসেস। মানে এই ক্ষেত্রে সার্জারির মাধ্যমে আমরা পার্মানেন্টলি, ঠিক আছে, পার্মানেন্টলি করা হয় বেসিক্যালি, এবং কিছু ট্রিক ইউজ করলে আবার সেটাকে পুনরায় আবার তাকে স্টেরাইল থেকে মানে ফার্টাইল অবস্থায় ফিরিয়েও আনা সম্ভব। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে পার্মানেন্টলি ধরে নিতে পারিস যে কমপ্লিটলি কিন্তু সেই মেল বা ফিমেলটাকে গর্ভধারণে অক্ষম করে দেওয়া হয়। পুরুষ গর্ভধারণ তো করতে পারবে না, কিন্তু তার যে সিমেন্ট নির্গত হবে, তার শরীর থেকে যে বীর্য নির্গত হবে, তাতে শুক্রাণু থাকবে না, এর ফলে তার যে সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু নষ্ট করা হবে। তো এই প্রসেস, দুটো প্রসেস ব্যবহার করা হয়, একটাকে বলা হয় ভ্যাসেকটমি, আরেকটাকে বলা হয় টিউবেকটমি। ভ্যাসেকটমি যেটা আছে, সেখানে আমরা কি করি, এই যে টেস্টিস এবং তার থেকে এই যে এটা বেরিয়েছে, এর নাম হচ্ছে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সকে কোনো একটা সময় কেটে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে ভ্যাসেকটমি। এই ভাস ডিফারেন্সটাকে এটা দিয়ে কেটে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, এটাকে আমরা বলি ভাসেকটমি। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি কেটে কখনো সুতো দিয়ে তো বাঁধে না, মানে বেসিক্যালি ওখান থেকে কেটে কি করে দেয়, ওই জায়গাটা গিট মেরে দেয় একটা, ডাক্তাররা অপারেশন করে এই জায়গাটা কেটে, ভাস ডিফারেন্সটা কেটে সেই জায়গাটা গিট মেরে দেয়, এইটাকে বলে হচ্ছে ভাসেকটমি। আরেকটা হয় লাইগেশন। লাইগেশন মানে জাস্ট কিছুটা পরিমাণ 2 থেকে 3 সেন্টিমিটার, 3 to 5 সেন্টিমিটার এরকম কাছাকাছি কেটে দিয়ে সেই জায়গাটাকে যদি হিট দিয়ে সিল করে দেওয়া হয়, তখন তাকে লাইগেশন বলে। পরবর্তীকালে যদি দরকার পড়ে তাহলে সেটাকে আবার জুড়ে দেওয়াও যায়। স্ত্রীলোকদের ক্ষেত্রেও এই অপারেশনটা করা হয়, তার নাম হচ্ছে টিউবেকটমি। এক্ষেত্রে যেটা কাটা পড়ে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব।
ফিমেলদের ক্ষেত্রে তাদের যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে সেটাকেও ঠিক একই রকমভাবে 2 to 5 সেন্টিমিটারের কাছাকাছি কেটে, এক একটা বইতে এই ডেটাটা এক এক রকম থাকে, কিন্তু ধরে রাখবি ওই 3 থেকে 5, ঠিক আছে, এইরকম সেন্টিমিটারের কাছাকাছি এই জিনিসটাকে কেটে এই জায়গাটাকে বেঁধে দেওয়া হয় ভালো করে। একে আমরা কি বলি? টিউবেক্টমি বলি। এবার ভ্যাসেকটমি আর টিউবেক্টমি সিগনিফিকেন্স দেখ, এখানে টেস্টিসের মধ্যে কি তৈরি হবে? স্পাম। এবার যদি এই জায়গাটা কেটে আমি বেঁধে দিই, তাহলে এখান থেকে স্পাম কি রিলিজ হতে পারবে? স্পাম রিলিজ হবে, কিন্তু সে আর এই পেনিসের মাধ্যমে শরীরের বাইরে যে বেরিয়ে আসছে সেটা কিন্তু সম্ভব হবে না। কিন্তু এখানে যে সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এই সব গ্ল্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু তাদের সিক্রেশনগুলো এখানে রিলিজ করবে। এটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকেল, এটার নাম হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, আর এটার নাম হচ্ছে কপার্স গ্ল্যান্ড। তাহলে সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্ল্যান্ড আর কপার্স গ্ল্যান্ড, এই দুটো 3টে গ্ল্যান্ড রয়েছে, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট গ্ল্যান্ড আর কপার্স গ্ল্যান্ড। এই 3টে গ্ল্যান্ড থেকে কিন্তু কন্টিনিউয়াস সিক্রেশন হবে এবং তারা এসে মিলবে কোথায়? এই ইউরেটারের মধ্যে, মানে এই যে ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট রয়েছে তার মধ্যে এসে মিলবে এবং সেখান থেকে ইন দ্য ফর্ম অফ সিমেন্ট সেটা বডির বাইরে রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রসেসের মাধ্যমে এটা ইন দ্য ফর্ম অফ সিমেন্ট সেটা বডির বাইরে রিলিজ হয়ে যায় এবং কপার্স গ্ল্যান্ড বল বা প্রস্টেট গ্ল্যান্ড বল বা সেমিনাল ভেসিকেল বল সব জায়গা থেকেই কিছু পরিমাণে লিকুইড বা ফ্লুইড সেগুলো বডির বাইরে রিলিজ হয়ে যেতে থাকে এবং সেটা মধ্যে কিন্তু এই স্পামটা অ্যাবসেন্ট থাকে। শুক্রাণু অ্যাবসেন্ট থাকলে তাহলে সে থোড়াই ফার্টিলাইজ করতে পারবে না। ফার্টিলাইজ করতে না পারলে, ওভামকে ফার্টিলাইজ না করতে পারলে তাহলে কোনোদিনই প্রেগনেন্সি আসবে না। তো এইভাবে এই মেলটাকে কি করে দেওয়া হয়? সার্জারির মাধ্যমে স্টেরাইলে কনভার্ট করে দেওয়া হয়, কিন্তু তার কিন্তু নর্মাল যে যৌন জীবন তাতে কিন্তু কোনো রকমভাবে সমস্যা হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখিস যে নর্মাল যে যৌন জীবন সেটা অতিবাহিত করতে কোনো সমস্যা হয় না, তার বীর্য নির্গত হয়, কারণ এই গ্ল্যান্ডগুলো তো সিক্রেশন করছে, এই গ্ল্যান্ডগুলো তো তাদের ক্ষরণ করছে, তারা কিন্তু তাদের বীর্যের যে উপাদানগুলো, অন্যান্য উপাদানগুলো সেগুলোকে তৈরি করবে, কিন্তু সেখানে আসল যে জিনিস যে স্পাম সেটাই থাকবে না। এরপর চলে আসি ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে এই টিউবটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী। এই ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালীর মূল কাজ কি? এই ওভারি থেকে একটা ওভাম যে রিলিজ হচ্ছে তাকে বহন করে নিয়ে গিয়ে ইউটেরাস অবধি বহন করে নিয়ে যাওয়া, এইটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের কাজ। ইউটেরাস অবধি, ওভাম থেকে যে ওভামটা রয়েছে তাকে ইউটেরাস অবধি বহন করে নিয়ে যাওয়া, এটাই ফ্যালোপিয়ান টিউবের মেন কাজ। এবার সমস্যাটা কি হয়? এখান দিয়ে যদি আমি কেটে দিই তাহলে কি হবে? এই ওভারি থেকে ওভাম এসে এখানে এসেই থেমে যাবে, তারপর গিয়ে নষ্ট হয়ে যাবে। আর এই জায়গায় যেতে না পারলে আমরা জানি অ্যাম্পুলারি ইসমাস জাংশন, সেখানে ফার্টিলাইজেশন হয়, এরকম জায়গায় পৌঁছাতেই পারছে না। পৌঁছাতে না পারলে ফার্টিলাইজেশন হবে না। তাহলে ফ্যালোপিয়ান টিউবের এইরকম জায়গায় যদি সে পৌঁছাতেই না পারে ওভামটা, তাহলে ফার্টিলাইজেশন হওয়া সম্ভব না। কিন্তু সে কিন্তু নর্মাল, সেই একই কথা বলছি, নর্মাল যৌন জীবন সে কিন্তু অতিবাহিত করতে পারবে, সে ইন্টারকোর্স করতে পারবে, স্পাম তার ভ্যাজাইনার মধ্যে রিলিজও হবে। কিন্তু এখানে যেহেতু ওভারি থেকে আসা ওভামটা এখানে পৌঁছাতে পারছে না, তাই ফার্টিলাইজেশন হবে না। ফার্টিলাইজেশন না হলে জাইগোট হবে না, জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা বা এমব্রায়ো যেগুলো পরপর তৈরি হওয়ার কথা ছিল, ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা ছিল, সেইগুলো কিছুই হবে না। এবং সার্জিক্যালি তাহলে আমরা সেই ফিমেলটাকে কি করে দিতে পারবো? স্টেরাইল কনভার্ট করে দিতে পারবো। এইগুলো মূলত করা হয় যখন কোনো একজন কাপেল, মানে দম্পতি যারা রয়েছে তারা একটা বা দুটো সন্তান লাভের পর তারপর তারা ঠিক করেছে যে আর কোনো সন্তান তাদের চাই না, তখন ক্ষেত্রে সেই ফিমেল এই ফ্যালোপিয়ান টিউবেকটাকে কেটে টিউবেক্টমি করে, বা মেল সে ভ্যাসেকটমি করে ভাস ডিফারেন্সটাকে কেটে। আমি কোন একটা জায়গায় একটা পড়েছিলাম বহুদিন আগে যে নসবন্ধীকরণ, ঠিক আছে, এই ভ্যাসেকটমি এই জিনিসটাকে বলা হয় নসবন্ধীকরণ। ঠিক আছে, তো এইটা নিয়ে গভর্নমেন্ট খুব উদ্যোগী হয়েছিল এবং গভর্নমেন্ট শুরু করেছিল এরকম পলিসি, যাতে পুরুষদের এই পদ্ধতিটা, মানে যাদের ধর 2 বা 3টে সন্তান হয়ে গেছে, বা তো সেই ধরনের যে পুরুষ যাদের রয়েছে তাদেরকে কোনো না কোনোভাবে ভ্যাসেকটমি প্রসেসের মধ্যে দিয়ে বুঝিয়ে সজিয়ে নিয়ে যাওয়া এবং ভ্যাসেকটমি করিয়ে দেওয়া। তাহলে কি হবে? তাদের যে সংখ্যা বৃদ্ধি, মানে তাদের যে জেনারেশন যে বাড়ছে সেই বাড়ার পরিমাণটা কিন্তু কমিয়ে দেওয়া সম্ভব হবে। এবং ইভেন তার জন্য এই ভ্যাসেকটমি করার জন্য সরকার থেকে তাদের 500 টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল। মানে এরকম ব্যাপার যে ভ্যাসেকটমি করিয়ে যাও, তোমার শরীরের কোনো ক্ষতি নেই, এটা সরকারের একটা স্কিম, তো এটা করে দিলে তুই 500 টাকা পাবে, এই বলে তো
অনেক গ্রামগঞ্জে এরকম করা হয়েছে যে অনেক পুরুষের তার ভ্যাসেকটমি করা হয়েছে, অবশ্যই সেটা সরকারি কর্মচারীরা বুঝে শুনেই নিশ্চয়ই করেছেন। এবার অনেক সময় কি হয় যে গভর্নমেন্ট থেকে অর্ডার আসে যে এবার এতগুলো ভ্যাসেকটমি তোমাকে করে দেখাতে হবে, এই প্রজেক্টে টাকা এসছে, বাইরে থেকে বিদেশে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা এসছে বা ইউনেস্কো থেকে টাকা এসছে, তো তোমাকে করে দেখাতে হবে। তখন সেই লোকগুলো কি করে করবে, টার্গেট কি করে রিচ করবে, যাকে বাচ্চা যোকে ধরে ভ্যাসেকটমি করে দিচ্ছে, ওখানে 500 টাকা নিয়ে বাড়ি যায়, তোর একটা বাচ্চা ওতেই সুখী থাক। তো এরকম একটা ব্যাপার, মজা করেই বললাম, কিন্তু এই ঘটনা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়েছে এবং আমি নিউজ পেপারেই পড়েছি। এক্স্যাক্ট আমার জায়গাটার নাম মনে নেই, বাট অনেক দিন আগে, প্রায় 1.5-2 বছর আগে আমি নিউজ পেপারে পড়েছি এই ঘটনাটার কথা, যে 500 টাকা করে দিয়ে সরকার থেকে বলতে সরকারি কোনো প্রজেক্ট ছিল নিশ্চয়ই, সেই তার আন্ডারেই টাকাটা এসেছিল, তো সেখান থেকে 500 টাকা করে দিয়ে মানুষকে উদ্যত করা হয়েছে যাতে তারা এই স্টেরিলাইজেশন প্রসেসের দিকে এগোয়, পার্মানেন্ট স্টেরিলাইজেশন প্রসেসের দিকে এগোয়, গ্রামের জনসংখ্যা যাতে কন্ট্রোলে থাকে। মূল উদ্দেশ্য কি ছিল? জনসংখ্যাটাকে কন্ট্রোলে আনা। কারণ আমরা জানি, প্রথম ক্লাসের শুরুতেই আমি বলেছি, ওভার পপুলেশন এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিরাট বড় সমস্যা, তাই তো? ওভার পপুলেশন আমাদের দেশের জন্য একটা বিরাট বড় সমস্যা। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকারকে এই ধরনের স্টেপগুলোকে প্রমোট করতেই হয় এবং বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্যও করতে পারি, বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে এই ধরনের আমরা পোস্টার বা প্ল্যাকার্ডও দেখতে পাই যেখানে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সেগুলো দেওয়া থাকে। চলো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসের শেষে আবার বলে দিই, যারা তোমরা ক্লাস 12-এ পড়ছো বা ক্লাস 12-এ ক্লাস 12-এ যারা পড়ছিস আর কি, তো তারা কিন্তু আমাদের সোমস ক্লাসরুম যে অ্যাপটা রয়েছে, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারিস এবং সেই অ্যাপের মধ্যে কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স সবকটা সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ কোর্সেস অ্যাভেলেবেল আছে ফর ক্লাস 12 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 11 অলসো। ঠিক আছে, 11 এবং 12 উভয়ের জন্যই কিন্তু কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে। সেখানে আমরা কমপ্লিট সিলেবাসটা পড়াবো। আমি বায়োলজি সিলেবাসটা কমপ্লিট করাবো, ফিজিক্সের সিলেবাসটা সোমনাথ স্যার করাবেন, ম্যাথামেটিক্সের সিলেবাসটা সোমনাথ স্যার পড়াবেন, আর কেমিস্ট্রি সিলেবাসটা করাবেন তরুণ স্যার। ঠিক আছে, তো তোরা ইউটিউবে যাদের কাছে পড়ছিস তাদের কাছেই কিন্তু তোরা কোর্সে পড়তে পারিস এবং সেই কোর্সের জন্য মানে কোর্সে এনরোল করার জন্য জাস্ট তোকে অ্যাপটা খুলতে হবে এবং অ্যাপটা খুলে সেখানে কোর্সের মধ্যে ক্লিক করে কিছু বেসিক ডিটেলস চাইবে, ডিটেলসগুলো ফুলফিল করে কিছু একটা মানে খুব কম পরিমাণ কিছু টাকা রয়েছে আর কি, যেটা তোকে কোর্সটা পারচেস করার জন্য দিতে হবে। তো সেইটাকে পেমেন্ট করে, অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়ে সেটাকে পেমেন্ট করে তুই ডাইরেক্টলি কোর্সটা পারচেস করে নিতে পারিস। চল টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি বলবো সবাইকে ভিডিওটা, শুধুমাত্র বন্ধুবান্ধব না, অন্যান্য স্ট্রিমের বন্ধুবান্ধব যারা আর্টস নিয়ে পড়ছে, যারা কমার্স নিয়ে পড়ছে, সেসব বন্ধুবান্ধব তথা বাড়ির যে বড়রা যারা রয়েছে তাদের সাথেও ভিডিওটা শেয়ার করিস। এই ভিডিওটা কিন্তু সমাজের জন্য, দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম আজকে। চল টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।